আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনা, আরেকদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের সাফল্য। এই দুয়ে মিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সাথে নিয়ে ইরান আক্রমণ করেছেন গত 28শে ফেব্রুয়ারি শনিবার। এই যুদ্ধের ফলাফল কি হবে? ইরান কি পরাজয় স্বীকার করবে, নাকি ইরান যুদ্ধের দীর্ঘ ফাঁদে জড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আর এই যুদ্ধের প্রেক্ষিতে আবারও আলোচনায় শেখ হাসিনা। অনেকেই বলছেন শেখ হাসিনা বাংলাদেশটাকে বাঁচিয়ে দিলেন। কিভাবে তিনি বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন, আজকে এটা নিয়ে আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম এবং আদাব। গত 28শে ফেব্রুয়ারি রাতে নয়, দিনেই আক্রমণ করলেন ইরান। ইসরায়েল আক্রমণ করলেন একদিক থেকে, আরেক দিক থেকে আমেরিকা আক্রমণ করলেন, এবং সেই আক্রমণে অপ্রত্যাশিতভাবেই একটা বিশাল ফলাফল পাওয়া গেল। 40 জনের বেশি একদম সেন্ট্রাল লিডার তাদের হত্যা করলেন এই ট্রাম্পের এবং নেতানিয়াহুর এই আক্রমণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সশস্ত্র বাহিনীর প্রধান সব এরকম একদম হাই প্রোফাইলের নেতারা মারা গেলেন এই আকস্মিক আক্রমণে। ইরানের সম্ভবত ধারণা ছিল, যেহেতু একটা আলোচনা চলছিল আমেরিকার সাথে, এই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত হয়তো তারা আক্রান্ত হবেন না। পাশাপাশি এই আক্রমণগুলো সাধারণত রাতের বেলায় হয়, কিন্তু এবার দেখা গেল একদম ভোর বেলায় আক্রমণ হয়েছে, এবং এমন সময় আক্রমণ হয়েছে যেখানে এই সর্বোচ্চ ধর্মীয় নেতার বাসভবনে সব শীর্ষ নেতারা এসেছিলেন একটা মিটিং করতে, এবং আমেরিকার কাছে গোয়েন্দা সূত্রে এই ইনফরমেশনটা ছিল। তারা আর অপেক্ষা করেনি, and they were very successful at this attack. কিন্তু এখানেই কি শেষ? কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসের যে ইরান ইরাকের যিনি প্রতিনিধি এরিকা সলোমন বলেছিলেন যে ইরানের কিন্তু এই আত্মরক্ষার জন্য একটা বিশাল প্রস্তুতি আছে, এবং তারা সেই প্রস্তুতিটা নিচ্ছিল, যদিও আকস্মিক আক্রমণে সেই প্রস্তুতিটা পুরো নিতে পারেনি। কিন্তু তারা যেটা করেছে, তারা যখন আক্রান্ত হয়েছে তখন তারা আর এই সংঘাতটা ইসরায়েল এবং আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। তারা ইমিডিয়েটলি অ্যাটাক করেছে মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক বেজ আছে। অর্থাৎ তারা আক্রান্ত হয়ে এই সংঘাতটাকে এই পুরা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। তারা আক্রমণ করেছে কাতারের মার্কিন মিলিটারি বেজে, তারা আক্রমণ করেছে সৌদি আরব, তারা আক্রমণ করেছে বাহরাইনে, তারা আক্রমণ করেছে ইউনাইটেড আরব এমিরেটসে। তো সব মিলিয়ে সৌদি আরবে একটা তেল শোধনাগারে তারা বোমা ফেলেছে। কাতারে যে এলএনজি প্রোডাকশন সেন্টার, সেখানে তারা অ্যাটাক করেছে এবং এলএনজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে একটা আঞ্চলিক সংঘাত। দুবাইয়ে তারা একটা 5 তারা হোটেলে অ্যাটাক করেছে, সেই আগুনের ভিডিও ছড়িয়ে পড়েছে। দুবাই এয়ারপোর্টে অ্যাটাক করেছে। সো অনলি যে মিলিটারি বেজেই তারা অ্যাটাক করেছে তা না, এটা ছড়িয়ে গেছে একেবারে সিভিল ইনফ্রাস্ট্রাকচার গুলো, সিভিল টার্গেটেও। তো এই অবস্থায় যেভাবে ট্রাম্প মনে করেছিলেন ইরানকে কাবু করবেন, বিশেষ করে ইরানের সেন্ট্রাল লিডারশিপকে যখন হত্যা করা হয়েছে, মেজরিটি ইরানে কিন্তু এই মুহূর্তে লিডারশিপ ভ্যাকিউম তৈরি হয়েছে। ইরানও বসে নেই। ইরান কি করেছে, যেহেতু তার সেন্ট্রাল লিডারশিপ ব্যাপকভাবে নাই হয়ে গেছে, হঠাৎ করে খুন হয়েছে, সুতরাং তারা পুরা ইরানকে 31টা মিলিটারি জোনে, একদম ইন্ডিপেন্ডেন্ট মিলিটারি জোনে ভাগ করেছে। এবং যেহেতু সেন্ট্রাল কমান্ডের উপরে আর তারা ডিপেন্ড করছে না, এখন 31টা মিলিটারি জোন তারা স্বায়ত্তশাসিত বলা যায়। তারা নিজেদের মতো করে যুদ্ধ করছে, এবং ইরানের একটা বিশাল ভূগর্ভস্থ মিসাইল সিটি আছে, প্রায় মাটির 500 মিটার নিচে তাদের হিউজ মিসাইল কালেকশন আছে।
সেইখানে রিচ করা আমেরিকার পক্ষে অনেক ডিফিকাল্ট। সো তাদের যে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের যে মিসাইল, সেগুলো কিন্তু তাদের 2000 থেকে 2500 মিসাইল কিন্তু আন্ডারগ্রাউন্ডেই তাদের রক্ষিত আছে। তারা আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছে, তারা একটা রিয়েল মিসাইলের সাথে 20 থেকে 25টা নকল মিসাইল একই সাথে থ্রো করতেছে। এর ফলে হচ্ছে কি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনটা আসল কোনটা নকল এইটা ডিটেক্ট করতে করতেই কিন্তু তারা অনেক ক্লান্ত হয়ে পড়ছে। তাদের সিস্টেম কিন্তু ওভারলোডেড হয়ে যাচ্ছে, ওভারবার্ডেন্ড হয়ে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, যে একবার যদি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা যায় বা ভেঙে পড়ে, তাহলে চিন্তা করা যায়, ইতিমধ্যে ইসরায়েলে কিন্তু বেশ কিছু ভবন আক্রান্ত হয়েছে, কমপক্ষে 10 জন মারা গেছে, প্রায় 4 জন আমেরিকান সোলজার মারা গেছে। সো ক্যাজুয়ালিটি যে একেবারে হচ্ছে না তা না। এবং ইরানের আরেকটা সুবিধা হলো যে ইরানের সাপোর্টে কিছু প্রক্সি গ্রুপ কাজ করে, যেমন লেবানন বেজ হিজবুল্লাহ। তারা কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি যখন মারা গেছে, তারা ইসরায়েলে অ্যাটাক করেছে, এবং ইসরায়েল তখন লেবাননেও অ্যাটাক করেছে, সাউথ লেবানন বৈরুতের উপকণ্ঠে তারা অ্যাটাক করেছে, সেখানেও অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, 30-40 জন মারা গেছে। তো এখন যুদ্ধটা আর লোকালি নাই, বিভিন্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর ইরান ভালো করেই জানে যে যদি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের উপরে আঘাত করা হয়, উপসাগরীয় দেশগুলোর উপরে আঘাত করা হয়, তাহলে সেই প্রেশারটা গিয়ে আমেরিকার উপরে পড়ে। এদিকে ইরানের নিয়ন্ত্রণে থাকা যে হরমুজ প্রণালী, সেটা কিন্তু অলমোস্ট মানে বলা যায় এখন সেটার থেকে খুব কম জাহাজ চলাচল করে। যদিও অফিসিয়ালি হরমুজ প্রণালীকে টোটালি বন্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু সেখানে জাহাজের মুভমেন্ট কমে গেছে, এবং এই পথে পৃথিবীর প্রায় 35% ফুয়েল, তেল এই পথ দিয়ে যাতায়াত করে। সো এই ইরান যুদ্ধে জড়ালো, হরমুজ প্রণালীটা লেস অ্যাক্টিভ হয়ে গেল, বা বলা যায় এক ধরনের বন্ধই হয়ে গেছে। তো এটা কিন্তু জাপান, চায়না, সাউথ কোরিয়া, এই তাইওয়ান, এসব দেশগুলোকে কিন্তু আলটিমেটলি এফেক্ট করবে। এদের এসব দেশে হয়তো তেল মজুদ আছে 1 মাসের মতো, কিন্তু এখন এই সংঘাত, এই যুদ্ধ কতদিন চলবে তার উপরে নির্ভর করছে। অলরেডি তেলের দাম কিন্তু বিশ্বব্যাপী 10% বেড়ে গেছে, এটা আরো বাড়বে বলে আশা করছে। এবং যখন তেলের দাম বাড়ে, তখন তো অন্য অন্য জিনিসপত্রেরও দাম বাড়ে, এবং এই যুদ্ধের এই সংঘাতের ইম্প্যাক্ট আমেরিকার উপরে কেমন ভাবে পড়বে, ইন্টারনালি কেমন ভাবে পড়বে। আমেরিকা যদি ফুয়েলের দাম বাড়া শুরু করে, যদিও আমেরিকা এই ভেনিজুয়েলাকে দখল করেছে, কিন্তু এটাও একটা কারণ ছিল, আমেরিকা অ্যাটাকের আগে ভেনিজুয়েলা দখল করে ভেনিজুয়েলার তেলের উপর তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে তারা মাস্তানের মতো তুলে নিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমেরিকার বাজারে যদি তেলের দাম বাড়ে, আমেরিকার শেয়ার মার্কেটের উপরে কি প্রভাব পড়বে, সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সামনেই অক্টোবরে আবার আমেরিকায় কংগ্রেসের নির্বাচন। সো ট্রাম্পের জন্য এটা একটা জুয়া খেলার মতো, ট্রাম্প একটা বাজি ধরেছে, এবং ইরান কিভাবে এই প্রতিশোধটা নেয়। ইরান তাদের মসজিদে লাল পতাকা উড়িয়ে দিয়েছে। মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া মানে শিয়াদের জন্য এটা একটা প্রতিরোধের ডাক। এবং ইরানের যেটা বিষয়টা হলো, ইরানের শহর আর গ্রামের মানুষদের মধ্যে ডিফারেন্স আছে। গ্রামের মানুষরা কিন্তু এই ইরানের রক্ষণশীল ধর্মীয় ব্যবস্থার সমর্থক, আর শহরের মানুষগুলা তারা এই সরকারের পতন চায়। যে কারণে দেখা গেছে যে তাদের শীর্ষ ধর্মীয় নেতার নিহত হওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এরা মোস্টলি কিন্তু শহরের বাইরের এলাকার মানুষ, এবং শহরের বাইরে এই যে বর্তমান যে সরকার রয়েছে তারা ব্যাপক উন্নয়ন করেছে। তো সেইখানে সংঘাতটা কিন্তু একদম মানে এই ইরানে যে মার্কিন সমর্থক বা বর্তমান যে শাসক গোষ্ঠী আছে, তাদের যে বিরোধিতাকারী শক্তি, তারা কিন্তু পুরো ইরানে সিমিলারলি ডিস্ট্রিবিউটেড না। সো উইদিন ইরান পলিটিক্স ইজ কমপ্লিকেটেড। এখন এই অবস্থায়
কেন শেখ হাসিনার নাম আসতেছে, কেন শেখ হাসিনার কথা মানুষ বলছে? কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা এই বাংলাদেশে মার্কিন ঘাঁটি করার অনুমতি দেননি, রাজি হননি, এবং এ কারণে তাকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। এবং সেটি তিনি কিন্তু ক্ষমতায় থাকাকালীন বলে গিয়েছিলেন যে তার কাছে বিমান ঘাঁটি করার জন্য জায়গা চাচ্ছে, তার কাছে সেন্ট মার্টিন চাচ্ছে, এই কথাগুলো তিনি একাধিকবার বলেছেন। তো আজকে বাংলাদেশে যদি একটা মার্কিন ঘাঁটি থাকতো, তাহলে ইরানের মিসাইলের লক্ষ্যবস্তু তো বাংলাদেশও হতে পারত, এবং বাংলাদেশে যদি একটা এই মিসাইল অ্যাটাক হয়, আপনার মানে মিডল ইস্ট কান্ট্রিজ গুলো তাও তারা সহ্য করতে পারে, কিন্তু বাংলাদেশ তো এটা পারতো না। অর্থাৎ বাংলাদেশকে শেখ হাসিনা তার দূরদর্শিতা দিয়ে, তার নেতৃত্ব দিয়ে কিন্তু এই যাত্রায় রক্ষা করে গেল। এখন বাংলাদেশে ইনুস চেষ্টা করেছিল এখানে অনেক কিছু করার, যদিও ওই বাণিজ্য চুক্তি ছাড়া সে কিছুই করতে পারেনি, মোটামুটি বিদায় হয়েছে লোকজন তো এখন তাকে দেখতে পারে না, এবং তার এতই ভয় যে তাকে এখন 1 বছর এসএসএফ পাহারায় চলতে হচ্ছে, নিজেকেই নিজে ভিভিআইপি ঘোষণা করেছে। যাই হোক, শেখ হাসিনা আবারও আলোচিত হচ্ছে নতুন করে, এই প্রেক্ষিতে মানুষ তার প্রশংসা করছে, বলছে যে শেখের বেটি বাংলাদেশকে আরেকবার বাঁচিয়ে দিয়ে গেল। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। হঠাৎ করেই বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সরকার কি আসলেই পুলিশ হত্যার বিচার করবে, নাকি এটাই স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? আর পুলিশ হত্যার বিচারের কথা শুরু হতেই এনসিপির নেতারা কেন এত ভয় পাচ্ছে? যারা 24 সালের জুলাই আগস্টের সেই রেজিম চেঞ্জে সমন্বয়কের দায়িত্ব পালন করছিল, তাদের চোখ মুখ কেমন যেন শুকিয়ে আসছে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকুন। আপনারা জানেন যে গত 2024 সালের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল, সেখানে জঙ্গিরা, এই ছাত্র সমন্বয়ক, এরা মিলে অসংখ্য পুলিশ হত্যা করেছিল। সরকারি হিসেবে বলা হয়েছে যে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু বেসরকারি হিসেব মতে এই সংখ্যাটি অনেক বেশি। একটি পত্রিকা বলেছিল প্রায় 3250 জন পুলিশকে হত্যা করা হয়েছে। অনেকেই বলছেন যে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কত পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা আমরা জানতে পারিনি, কিন্তু 5ই আগস্টের পরে অনেক পুলিশ আর চাকরিতে ফিরে আসেননি। তারা কোথায় গেছেন, তারা বেঁচে আছেন কিনা, এগুলো আজও জানা যায়নি। এই পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার তদন্ত, এই বিষয়গুলো ইউনূসের 18 মাসে একদম ধামা চাপা দেওয়া ছিল। আজকে এটি নিয়ে কথা বলবার আগে আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিও ফুটেজগুলো এ কারণে দেখা দরকার যে আমাদের একটু পেছনে ফিরে যাওয়া, এইসব ছাত্র সমন্বয়ক বা জুলাই আগস্টের এই রেজিম চেঞ্জের সাথে যারা জড়িত ছিল তাদের মুখে কথাগুলো একটু শুনি, তারপর বাকি আলোচনা। আমি নিজে আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সবগুলো থানা পুরাই দিব। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এই মাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে, এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোকরা জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাইয়ের খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। কিন্তু পুলিশরা জানে
একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। যা এই যে নাহিদের কথা বলার সময় তার চোখ মুখের যে অভিব্যক্তি, ভীষণ ভয় পেয়েছে। একজন সাবেক সমন্বয়ক হান্নান মাসুদ, এখন বোধহয় এমপি, তিনি বলেছেন যে পুলিশ হত্যার বিচার শুরু হলে তারা দেশ ত্যাগ করে চলে যাবেন। তো এই সব মিলিয়ে আবার দেখেন এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা দেখেন, একজন সাংবাদিকের কথা শুনলাম, একজন শিবির কর্মী, সে নিজেই স্বীকার করছে যে এটা তাদের একদম প্ল্যান ছিল যে ঢাকা শহরের সব থানা তারা পুড়িয়ে দিবে। একজন ছাত্র সমন্বয়ক হাসিব, তিনি তো বলেছেনই যে বিপ্লবের স্বার্থে তারা এই ভাঙচুর করেছে, এই থানা পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে। তার মানে তাদের ভাষ্য অনুযায়ী এটা একদম ক্লিয়ার যে জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে। এবং এই পুলিশ হত্যাকাণ্ড এতটাই নির্মম ছিল যে সিরাজগঞ্জে একজন গর্ভবতী মহিলা পুলিশ, তাকে পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এত নৃশংস এই হত্যাকাণ্ড গুলো ছিল। আশুলিয়ায় শুনেছি 5 জন পুলিশকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে। পুলিশকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে দিয়েছে। যাত্রাবাড়িতে হত্যা হয়েছে। সারা দেশব্যাপী থানা লুটপাট, থানা জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যা, এটা এত ভয়াবহভাবে হয়েছে যে এটা আমার কাছে অনেক রিপোর্ট এসেছে। আপনারা জানেন যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেক রিপোর্ট করা হয়েছে এবং বিদেশে ইংরেজিতে এই রিপোর্টগুলো জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যে ছবিগুলো আমাদের কাছে এসেছে পুলিশ হত্যার, সেগুলো আসলে সহ্য করা যায় না। আমি তো বিইং এ ফিজিশিয়ান, আমার কাছে মৃত্যু, দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগী, এগুলো আমি অভ্যস্ত দেখে, কিন্তু পুলিশের এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতনের এই ছবিগুলো আসলে বেশিক্ষণ তাকিয়ে দেখা যায় না। আমি পুলিশের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ভিকটিম যারা জীবিত আছে তাদের সাথে, মানে তাদের মানসিকতা এত ডাউন হয়ে গেছে যে তারা আসলে, এই পুলিশগুলোকে আগে অনেককে চিনতাম, তাদের সাথে কথা বলেছি, তাদের যে মনোবলটা ছিল সেটা একদম ডাউন হয়ে গেছে। ডক্টর ইউনূস 18 মাসে আমি দেখিনি যে কোনো একটা পুলিশের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছে বা তাদের জন্য সরকার কিছু করেছে। তো সেই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আজকে হঠাৎ করে আবার কেন এই আলোচনা? কেন বিএনপি সরকার বলছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং তদন্ত শেষে ডেফিনেটলি বিচার হবে? বিএনপি কি আসলেই মিন করছে, নাকি এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড বাজি? তারা কি এই কথা বলে জামাত, এনসিপি এদের চাপের মুখে রাখতে চাইছে? কারণ এনসিপির নেতারা অভিযোগ করেছে যে এই হত্যাকাণ্ড, এই পুলিশ হত্যাকাণ্ডের সাথে নাকি বিএনপিও জড়িত। আবার একজন দেখলাম প্রবাসী বোধহয়, তিনি গাড়িতে চড়ে চড়ে সরকারকে বলছে যে না, এই বিচার করবেন না, করবেন না, করবেন না। আমি জানি না সেই তরুণীটি কে বা তার এত ক্ষমতা কোত্থেকে আসে যে তিনি সরকারকে বলছেন যে বিচার করা যাবে না। তো এই ঘটনাগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা এই দেশে রাজনীতি দেখেছি যে একটা বিষয় থেকে চোখ সরানোর জন্য আরেকটা বিষয় এনে সামনে দাঁড় করানো হয়। তো পুলিশ হত্যার বিচার কি সেরকম কিছু কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পুলিশকে যদি ফুললি ফাংশনাল করতে হয় বাংলাদেশে, পুলিশ গত 18 মাসে যে পারফর্ম করেছে সেটা তাদের আসলে রেগুলার পারফরমেন্স না। তো পুলিশকে মানসিকভাবে চাঙ্গা করতে হলে এই হত্যার বিচার করতেই হবে। যতদূর জানি যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিএনপি সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পুলিশ হত্যার তদন্ত এবং বিচার চায়। এবং আমি যতদূর খবর পেয়েছি যে পুলিশ হত্যার টোটাল তদন্তটা অলরেডি পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এটা কিন্তু করা আছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করেছে। পুলিশ জানে কারা কোথায় কোন ঘটনা ঘটিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, অর্থাৎ পুরো বিষয়টার একটা তদন্ত হয়ে আছে। কিন্তু ডক্টর ইউনূসের কারণে এইটি আর
সারফেসে আসেনি, কিন্তু এখন একটা সরকার এসেছে, ভালো হোক মন্দ হোক, সেই সরকারের কাছে পুলিশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এখন বিএনপি যদি পুলিশকে ফাংশনিং করতে চায়, ফুললি ফাংশনিং, কারণ অলরেডি দেখেন, এই যে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বেশ কয়েকটা ডিস্টার্বিং খবর পেলাম যে দাদাকে হত্যা করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পরে নাতনিকে হত্যা করা হয়েছে, এবং এই রেকর্ডিং করার আগে দেখলাম আরেকটা জায়গায় একই কাণ্ড হয়েছে, ধর্ষণ করে হত্যা হয়েছে। অর্থাৎ সারা দেশে অপরাধ বাড়ছে, এবং এই দেশে অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে যে বাহিনীটা কাজ করে সেটা হলো পুলিশ বাহিনী। সুতরাং সেই পুলিশ বাহিনীকে মানসিকভাবে ডাউন রেখে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আমরা আশা করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ঠিক না। আর এনসিপি জামাত কেন ভয় পাচ্ছে? তাদের স্টেটমেন্ট আছে তারা হত্যায় জড়িত ছিল এই কারণে, না কি, এটা আমাদের একটু জানতে ইচ্ছে করে। এবং আমি আগাম কিছু বলতে চাই না, আমি চাই পুলিশ হত্যার তদন্ত হোক, যারা প্রকৃত অপরাধী তাদের আইডেন্টিফাই করা হোক। সেটা বিএনপি কিন্তু বলেনি যে পুলিশ হত্যায় শুধুমাত্র এনসিপিকেই শাস্তির আওতায় আনা হবে বা বিচারের আওতায় আনা হবে। বিএনপি সরকার বলেছে পুলিশ হত্যার তদন্ত হবে এবং বিচার হবে। কিন্তু ঠাকুর ঘরে কে আমি কলা খাই নেওয়ার মতো এনসিপি কিন্তু আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা বলা শুরু করছে, একদম এনসিপির এ টু জেড। আবার জামাতও দেখি এনসিপির সমর্থনে কথা বলছে। কেন? আমরা একটা ফেয়ার ট্রায়াল চাই। যদি বিএনপি এটা মনে করে যে এটা একটা স্ট্যান্ডবাজি, তারা এটা দিয়ে প্রেসার ক্রিয়েট করবে জামাত এনসিপির উপরে, তাহলে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি, যদি বিএনপি করে ভালো, বিএনপি না করলেও বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক পুলিশ হত্যার তদন্ত সাপেক্ষে বিচার হবেই। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, যতই দিন যাক। এই দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কত বছর পরে? ৭৫ সালে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, প্রায় সব সদস্য সহ। সেটার বিচার শুরু হয়েছে ৯৬ এর পরে। সো পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবেই। এনসিপির যারা যারা এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার ডেফিনেটলি হবে। এখন হান্নান মাসুদের মতো যদি তারা দেশ ত্যাগ করতে চায় বা বিচার এড়ানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটা অন্য কথা, কিন্তু বিচার হবেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।